হ্যালো বন্ধুরা, প্রি অনলাইন স্কুলে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু নাসের সাদ্দাম। আমি আজকে তোমাদেরকে ইতিহাস দ্বিতীয় পত্র বিষয়ের আমি দ্বিতীয় অধ্যায় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে যে বিষয়বস্তুটি হচ্ছে সেটি হচ্ছে ফরাসি বিপ্লব। ফ্রান্সে ফরাসি বিপ্লব সম্পর্কে আলোচনা করা হয়েছে তোমাদের পাঠ্যপুস্তক বইয়ে দ্বিতীয় অধ্যায় ইতিহাস দ্বিতীয় পত্রে। সেখানে ফরাসি বিপ্লব কি এবং ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা কী রূপ ছিল সে বিষয়ে সেখানে আলোচনা করা হয়েছে। এবং ফরাসি বিপ্লব ঘটানোর জন্য এই দার্শনিকদের কি অবদান ছিল এবং ফরাসি বিপ্লবের পরবর্তীতে যে ফলাফলটি বা কি ফলাফল হয়েছিল বা এর ফলশ্রুতিতে কি ঘটনা ঘটেছিল, কি কি পরিবর্তন সাধিত হয়েছিল এবং নেপোলিয়নের কি ভূমিকা ছিল এবং নেপোলিয়ন কি কি সংস্কার করেছিলেন, তোমাদের এই ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে এইসব বিষয়বস্তুর আলোচনা করা হয়েছে। তা আমি তোমাদেরকে এখন ফরাসি বিপ্লব সম্পর্কে বলার চেষ্টা করি। যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব, এই বিপ্লব শব্দটিকে গতকালকে বলছি, গত ক্লাসে আমি যখন ইংল্যান্ডের শিল্প বিপ্লব সম্পর্কে আলোচনা করছিলাম তখন আমি বিপ্লব সম্পর্কে একটা ধারণা তোমাদের দিয়েছিলাম। আজকে আরেকটু স্পষ্টভাবে এই বিপ্লব সম্পর্কে স্পষ্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে এই ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল কোথায়? ফ্রান্সে সংগঠিত হয়েছিল 1789 সালে বাস্তিল দুর্গ পতন ঘটানোর মাধ্যমে ফ্রান্সে এই ফরাসি বিপ্লবটি সংগঠিত হয়। কি বললাম বন্ধুরা? ফরাসি বিপ্লব সংগঠিত হয় কোথায়? ফ্রান্সে। এবং এই 1789 সালে বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে ফ্রান্সে এই ফরাসি বিপ্লবটি সংগঠিত হয়। তো এই ফরাসি বিপ্লব সম্পর্কে বলার আগে আমি বলি যে ফ্রান্সে তৎকালীন সময়ে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থা এমনটাই খারাপ ছিল, এমনটাই শোচনীয় হয়ে পড়েছিল এবং কুসংস্কারাচ্ছন্নতে এমন পরিপূর্ণ হয়ে গিয়েছিল যে সেখানে একটি নতুন শক্তির উত্থান ঘটে এবং এই শক্তির উত্থানের ফলে এবং এই দুর্বল সমাজ ব্যবস্থাটা কি করে, এই শক্তির আঘাতে যে নতুন শক্তিটি উত্থান ঘটে, এই শক্তির আঘাতে ফ্রান্সের সেই পুরনো সমাজ ব্যবস্থাটি কি হয়ে যায়? ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং একটি নতুন সমাজ ব্যবস্থার সৃষ্টি হয়। মূলত এই ফ্রান্সে বা ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল এবং এখানে ফরাসি বিপ্লবের ফলে এখানে অভিজাত বা যাজক এবং অভিজাত শ্রেণীর জায়গা নেয়। যাজক ও অভিজাত শ্রেণীর এই অভিজাত শ্রেণীর স্থলে বুর্জুয়া শ্রেণী কি করে? জায়গা দখল করে। তৎকালীন সময়ে ফ্রান্সে যাজক এবং অভিজাত শ্রেণী ছিল। এই যাজক এবং অভিজাত শ্রেণীরা শোষণ এবং মানুষকে শোষণ করত, তারা নিজেরাই সকল সুযোগ সুবিধা ভোগ করত। এদের জায়গাটা নেই হচ্ছে বুর্জুয়া শ্রেণী। মূলত এই বুর্জুয়া শ্রেণী শ্রমিক শ্রেণীদেরকে দিয়ে, অর্থাৎ কুলি, মজুর, শ্রমিক যারা ছিল, কৃষক যারা ছিল এবং ব্যবসায়ী, এদেরকে নিয়ে এই বুর্জুয়া শ্রেণীর নেতৃত্বে এই যাজক এবং অভিজাত শ্রেণীকে কি করা হয়? এদের বিরুদ্ধে প্রতিবাদ করা হয় এবং এদের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে ফরাসি বিপ্লবটি সংগঠিত হয় এবং একটি নতুন সমাজ ব্যবস্থার সৃষ্টি হয়। মূলত আমি যদি এখানে বলি নতুন সমাজ, অর্থাৎ ফরাসি বিপ্লব মানেই হচ্ছে কি বোঝায়? তাহলে একটা সমাজ ব্যবস্থা ভেঙে, ফরাসি বিপ্লব বলতে বোঝাচ্ছে যে ফ্রান্সে যে সমাজ ব্যবস্থাটা ছিল সেই সমাজ ব্যবস্থাটা ভেঙে নতুন একটি সমাজ ব্যবস্থা সৃষ্টি হওয়াটাকে বলা হচ্ছে ফরাসি বিপ্লব। অর্থাৎ ফ্রান্সে যে সমাজের যে মৌলিক একটা পরিবর্তন সাধিত হয়েছিল সেটি হচ্ছে ফ্রান্সের ফরাসি বিপ্লব। তাহলে বিপ্লব মানে আমরা এর আগে বলেছি, বিপ্লব শব্দটির অর্থ হচ্ছে সমাজের কোনো মৌলিক পরিবর্তনকে বোঝায়।
এই সমাজের মৌলিক পরিবর্তনই হচ্ছে বিপ্লব। তাহলে ফ্রান্সে যে এই পুঁজিপতি বা বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বে যখন যাজক এবং অভিজাত শ্রেণী কি করা হলো, তাদের স্থলে জায়গা করে নিল এবং বুর্জোয়া শ্রেণীরা যখন এদের ক্ষমতা হস্তগত করে, যখন এই বুর্জোয়া শ্রেণী এদের ক্ষমতা দখল করলো, তখন সমাজে একটা নতুন একটা মৌলিক অবস্থার কি হলো, পরিবর্তন হলো এবং সমাজে নতুন একটি সমাজ ব্যবস্থার সৃষ্টি হলো এবং সমাজ গঠন হলো এবং নিয়ম কানুন সৃষ্টি হলো এবং এটাকে বলা হচ্ছে ফ্রান্সের ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের বিষয়টিকে যদি আরো ক্লিয়ার করতে যাই বা এখানে যে সমাজের পরিবর্তনটি ঘটেছিল এই সম্পর্কে যে কার্ল মার্ক্সের যদি আমরা কথা উল্লেখ করি, কার্ল মার্ক্স ছিলেন আসলে একজন মার্ক্সবাদী বিজ্ঞানী ছিলেন এবং তিনি হচ্ছে তার মতে তিনি বলেন যে প্রতিটা সমাজ ব্যবস্থার মধ্যে দুটো শ্রেণীর অবস্থান করে, একটা হচ্ছে শোষক শ্রেণী, একটা শোষিত শ্রেণী। যখন এই শোষক শ্রেণী যখন শোষিত শ্রেণীকে কি করে, যখন অর্থাৎ প্রতিটি সমাজ ব্যবস্থায় যখন একজন শোষক শ্রেণী যখন এই শোষিত শ্রেণীকে শোষণের মাত্রাটা যখন খুব বাড়িয়ে দেয়, যখন শোষণের পরিমাণটা যখন খুব বেড়ে যায়, তখন এই শোষিত শ্রেণী তাদের অধিকারের বিরুদ্ধে সচেতন হয়ে ওঠে এবং কি করে এই শোষক শ্রেণীর বিরুদ্ধে আন্দোলন করে, দুর্বার আন্দোলন গড়ে তোলে এবং এই দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে কি করা হয়, নতুন একটি সমাজ ব্যবস্থার সৃষ্টি হয়। এবং এটাকে তিনি বলেছেন, কার্ল মার্ক্স এটাকে শ্রেণী সংগ্রাম বলে অভিহিত করেছেন। তাহলে এখানে আমরা এটাও ক্লিয়ার করতে পারি শ্রেণী সংগ্রামের সংঘাতীয় বা শ্রেণী সংগ্রামের দিক থেকেও আমরা ফরাসি বিপ্লবকে একটু আলোচনা করতে পারি যে যখন এই যাজক অভিজাত শ্রেণী, বুর্জোয়া শ্রেণী বা তৃতীয় সম্প্রদায়ের শ্রেণীকে যখন খুব শোষণ এবং তাদেরকে অত্যাচার করছিল, তখন এই বুর্জোয়া এবং তৃতীয় সম্প্রদায়ের লোকরা কি করলো, তাদের অধিকার সম্পর্কে সচেতন হলো এবং সচেতন হওয়ার পরে এই যাজক এবং অভিজাত শ্রেণীর বিরুদ্ধে কি করলো, দুর্বার আন্দোলন গড়ে তুললো এবং তাদের যে সাংস্কৃতিক এবং অর্থনৈতিক এবং সামাজিক এবং রাজনৈতিক যে অবস্থা ছিল সেই অবস্থার বিরুদ্ধে বা সেই নিয়ম কানুনের বিরুদ্ধে তারা দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে তারা কি করলো, যাজক এবং অভিজাত শ্রেণীর ক্ষমতাটাকে কি করে ফেললো, খর্ব করলো বা একবারে নিঃশেষ করে ফেললো। এইভাবে করে বুর্জোয়া শ্রেণী তখন একটি পুঁজিবাদী সমাজ ব্যবস্থার একটা সৃষ্টি ঘটালো। তো বন্ধুরা, এই ছিল ফরাসি বিপ্লবের একটা পটভূমি বা ফরাসি বিপ্লবের একটি আলোচনা। এরপর বন্ধুরা আমি আলোচনা করব ফরাসি বিপ্লবের সংগঠিত হওয়ার পূর্বে ফ্রান্সের আসলে ফরাসি বিপ্লব যে সংগঠিত হয়েছিল হঠাৎ করে একদিনে হয়নি। আসলে ফ্রান্সের যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক যে অবস্থাটি ছিল, এই সামাজিক এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা ছিল প্রচুর ত্রুটিপূর্ণ। এই ত্রুটিপূর্ণ অবস্থার কারণে ধীরে ধীরে মানুষ কি করে, তখন ধীরে ধীরে এই ফরাসি বিপ্লবটি সংগঠিত হয়। তো ফ্রান্সে ফরাসি বিপ্লব সংগঠনের পূর্বে অর্থাৎ সংগঠিত হওয়ার পূর্বে ফ্রান্সের যে অবস্থাগুলো ছিল, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক যে অবস্থাগুলো ছিল সে সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমরা অনেকটাই বুঝতে পারবে সেই সময় ফ্রান্সের সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এবং রাজনৈতিক অবস্থা সম্পর্কে। তো প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ফ্রান্সে ফরাসি বিপ্লবের পূর্বে সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করব। মনোযোগ সহকারে একটু ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। ফরাসি বিপ্লবের পূর্বে সামাজিক অবস্থা, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামাজিক অবস্থা। সামাজিক অবস্থা সম্পর্কে যদি আলোচনা করি, মূলত ফ্রান্সের সামাজিক অবস্থা ছিল প্রচুর ত্রুটিপূর্ণ এবং কুসংস্কার আচ্ছন্ন এবং এমন নিয়ম কানুন ছিল, এমন শ্রেণী বিভাজন ছিল মানুষের মধ্যে আসলে যেটা আসলে বৈষম্যের শিকার হতো। এক শ্রেণীর মানুষ উচ্চ মর্যাদার অধিকার হতো এবং তারা কর ফাঁকি দিত এবং তারা সকল সুযোগ সুবিধা এবং চাকরি বাকরির ক্ষেত্রে একচেটিয়া অধিকার লাভ করতো এবং এমন একটি শ্রেণী ছিল যারা সকল সুবিধা থেকে, অধিকার থেকে বঞ্চিত হতো এবং এই সামাজিক একটা ত্রুটিপূর্ণ অবস্থা ছিল। এই সামাজিক ত্রুটিপূর্ণ অবস্থার কারণে কিন্তু ফ্রান্সে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। তো এই সামাজিক অবস্থা সম্পর্কে যদি আলোচনা করি, ফ্রান্সের তৎকালীন সময়ে আমরা তিনটি শ্রেণী দেখতে পাই। তিনটি শ্রেণী আমরা যদি ভাগ করি, সামাজিক শ্রেণীকে যদি আমরা ভাগ করি তৎকালীন ফ্রান্সে, আমরা সেখানে দেখতে পাবো প্রথমত হচ্ছে যাজক শ্রেণী, একটা হচ্ছে যাজক শ্রেণী, তারপরে হচ্ছে অভিজাত শ্রেণী, আরেকটি হচ্ছে তৃতীয় সম্প্রদায়। তৃতীয় সম্প্রদায়। এই সামাজিক শ্রেণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আমি চেষ্টা করব তোমাদের সামনে। এই যাজকরা ছিল আসলে
এই যাজক শ্রেণী সম্পর্কে যদি আমি বলি, তাহলে আমি বললাম কি সামাজিক অবস্থা, এই সামাজিক অবস্থাটা ছিল তাদের সামাজিক ব্যবস্থা, সামাজিক শ্রেণী বিন্যাস যেটি ছিল সেখানে তিন শ্রেণীর মানুষ বসবাস করতো। একটা যাজক শ্রেণী, অভিজাত শ্রেণী এবং তৃতীয় সম্প্রদায়ের লোকজন বসবাস করতো। তো এই যাজক শ্রেণীকে আবার কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উচ্চ যাজক, উচ্চ যাজক, আরেকটা ছিল নিম্ন যাজক। যাজক শ্রেণী ছিল দুই প্রকারের। এবং তার আগে একটা তথ্য দিয়ে দিই তোমাদেরকে, ফ্রান্সে যে সময় শিল্প বিপ্লব সংগঠিত হয় এই যাজক শ্রেণীর সংখ্যা ছিল 1,20,000। 1,20,000 ফ্রান্সে যে যাজক শ্রেণী ছিল তাদের সংখ্যা ছিল কত বন্ধুরা? 1,20,000। এই উচ্চ যাজক শ্রেণী এবং নিম্ন যাজক শ্রেণী, এই উচ্চ যাজক শ্রেণী এবং নিম্ন যাজক শ্রেণী দুই ভাগে যাজক শ্রেণীকে তৎকালীন ফ্রান্সে ভাগ করা হতো। এই উচ্চ যাজক শ্রেণীর মধ্যে ছিল হচ্ছে বিশপ এবং আর্চ বিশপ। বিশপ এবং আর্চ বিশপ ছিল উচ্চ যাজক শ্রেণীর অন্তর্ভুক্ত। এবং নিম্ন যাজক শ্রেণী যারা অন্তর্ভুক্ত ছিল এরা ছিল গ্রামের পাদ্রীরা, গ্রামের পাদ্রীরা। তাহলে বন্ধুরা আমরা যাজক সম্পর্কে একটা ধারণা পেলাম যে এরা ছিল আসলে বিশপ। যাজক শ্রেণীকে যদি আমরা তৎকালীন সময়ে ফ্রান্সে যখন শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল এই সময় আসলে ফ্রান্সের ওই সময় যাজক শ্রেণীর সংখ্যা ছিল 1,20,000 এবং এদেরকে আমরা দুই ভাগে ভাগ করা, তখন দুই ভাগে ভাগ করা হয়, উচ্চ যাজক এবং নিম্ন যাজক। এবং এই উচ্চ যাজককে আবার উচ্চ যাজক যারা ছিল তারা ছিল বিশপ অর্থাৎ গির্জার বিশপ এবং আর্য বিশপ, এরা ছিল উচ্চ যাজকের অন্তর্ভুক্ত। এবং নিম্ন যাজকের যারা অন্তর্ভুক্ত ছিল তারা হচ্ছে গ্রামের পাদ্রীরা। এবং এই যাজক শ্রেণী কি করত? সমাজের সকল সুযোগ সুবিধা এরা একচেটিয়া ভাবে ভক্ষণ করার চেষ্টা করত। তারা কর দিত না এবং তাদের জন্য রাজ্যের প্রায় 20 ভাগ জমি বরাদ্দ থাকতো। তাদের জন্য 20 ভাগ জমি প্রায় তাদের জন্য বরাদ্দ দেওয়া হতো যাজক শ্রেণী। এবং যাজক শ্রেণীর সাধারণত তারা গির্জাকে কেন্দ্র করে তারা ক্ষমতা কেন্দ্রিক হয়েছিল এবং তাদের ক্ষমতাটি ছিল মূলত গির্জাকে কেন্দ্র করে। তারা ধর্মের দোহাই দিয়ে তারা কর ফাঁকি সহ নানা রকম সুযোগ সুবিধা তারা এই যাজক শ্রেণী কি করতো? গ্রহণ করত। তো বন্ধুরা আশা করি যাজক শ্রেণী সম্পর্কে তোমরা জানতে পেরেছো তৎকালীন ফ্রান্সের যাজক শ্রেণী সম্পর্কে। এবার আমরা আলোচনা করব অভিজাত শ্রেণী। যদি অভিজাত শ্রেণী সম্পর্কে বলি, এই অভিজাত শ্রেণীরা ফ্রান্সে গুরুত্বপূর্ণ প্রভাব রাখতো। এই অভিজাত শ্রেণী ফ্রান্সে গুরুত্বপূর্ণ প্রভাব রাখতো। তারা সামরিক এবং তার আগে বলে নি, তারা এদের সংখ্যা ছিল ফ্রান্সে যখন ফরাসি বিপ্লবটি সংগঠিত হয় তখন এদের সংখ্যা ছিল 3,50,000। 3,50,000 এদের সংখ্যা ছিল 3,50,000। এই অভিজাত শ্রেণীকে আবার তিন ভাগে ভাগ করতে পারি আমরা। তিন ভাগে ভাগ করা হয়েছে তৎকালীন সময়ে। একটা উচ্চতর গোষ্ঠী, গ্রাম্য গোষ্ঠী। আমরা দেখলাম যে অভিজাত শ্রেণী আসলে ফ্রান্সে তৎকালীন সময়ে খুবই প্রভাব বিস্তার করত। তাদের ক্ষমতাটা ছিল অনেকটাই বেশি। তারা রাজাকে এবং শাসনকর্তাকেও তারা কি করতো? প্রভাবিত করত। তারা কর ফাঁকি দিত, নানা অজুহাতে কর ফাঁকি দিত, তারা কর দিত না এবং তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা একচেটিয়া তারা অধিকার ভোগ করত। এবং তারা সামরিক এবং বেসামরিক সকল ক্ষেত্রে এরা এই অভিজাত শ্রেণী তারা নিয়োগ পেত। সামরিক বেসামরিক সকল ক্ষেত্রে এই অভিজাত শ্রেণীকে নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হতো। এবং এই অভিজাত শ্রেণী আসলে কাজ করাকে, বুদ্ধিবৃত্তি, শারীরিক এবং মেধাশ্রমকে তারা আসলে ঘৃণার চোখে দেখতো। তাদের কাজ ছিল আসলে আরাম আয়েশ করে জীবনযাপন করাটাই হচ্ছে এদের মূল লক্ষ্যই ছিল আরাম আয়েশ ভাবে জীবনযাপন করা। এই অভিজাত শ্রেণীর লক্ষ্য ছিল। তো অভিজাত শ্রেণী সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা পেলাম যে অভিজাত শ্রেণীকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এরা হচ্ছে উচ্চতর গোষ্ঠী, গ্রাম্য গোষ্ঠী এবং চাকুরি গোষ্ঠী। উচ্চতর গোষ্ঠী ছিল আসলে বোঝা যায় যে উচ্চতর গোষ্ঠী তারাই ছিল যারা সমাজে এই অভিজাত শ্রেণীর মধ্যে সবচেয়ে উপরে অবস্থান করত। অভিজাতের দিক থেকে যাদের অবস্থানটা সবচেয়ে উপরে বসবাস করত, উপরে অবস্থান করত। আর গ্রাম্য গোষ্ঠী যারা, এরা হচ্ছে গ্রামে বসবাস করত, তাদের অবস্থানটা ছিল গ্রামে এবং গ্রামে এই অভিজাত শ্রেণীর অস্তিত্ব লক্ষ্য করা যায়। এবং চাকুরি গোষ্ঠীর মধ্যে এই গোষ্ঠীটা অভিজাত শ্রেণী কি করত? রাষ্ট্রের এবং সে সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যেগুলো পদ ছিল, কর্মকর্তার প্রশাসনিক যেগুলো পদ ছিল, এই গুরুত্বপূর্ণ পদগুলোতে এই প্রশাসনিক গোষ্ঠী কি করত? চাকরি করত।
তাহলে আমরা অভিজাত শ্রেণী সম্পর্কে একটা ধারণা পেলাম। বন্ধুরা, এবার আমরা তৃতীয় সম্প্রদায় সম্পর্কে আলোচনা করব। ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল এই তৃতীয় সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত ছিল মূলত ভাগ করা না, এটা আসলে এই তৃতীয় সম্প্রদায় অন্তর্ভুক্ত আমরা বলতে পারি যে বুর্জুয়া শ্রেণী, বুর্জুয়া শ্রেণী, কৃষক শ্রেণী, ভাসমান শ্রেণী। তো বন্ধুরা, সবচেয়ে এখানে একটা ইম্পর্টেন্ট যেটা বিষয় হলো, এই তৃতীয় সম্প্রদায়ের লোক গঠিত হয়েছিল সমাজে পুঁজিপতি ব্যবসায়ীদেরকে নিয়ে। তৃতীয় সম্প্রদায়ের লোক গঠিত হয়েছিল, কৃষক শ্রেণী ছিল এদের মধ্যে এবং একটা ভাসমান শ্রেণী, তারা এদের সমন্বয়ে একটা তৃতীয় সম্প্রদায়ের গোষ্ঠী গঠিত হয়েছিল। এই তৃতীয় সম্প্রদায়ের গোষ্ঠী যখন আসলে তাদের অধিকার সম্পর্কে সচেতন হলো এবং তারা তাদের অধিকার আদায়ের জন্য তারা যখন মাঠে নামলো, তখন এই যাজক শ্রেণী এবং এই অভিজাত শ্রেণী কি হলো, পতন ঘটলো। এবং এদের মাধ্যমে, এদের সংগ্রামের মধ্য দিয়ে কি হয়, ফরাসি বিপ্লব সংগঠিত হয় এবং ফ্রান্সে নতুন সমাজ ব্যবস্থার সৃষ্টি হয়। তো বন্ধুরা, আমরা দেখলাম যে বুর্জুয়া শ্রেণী কাদের নিয়ে গঠিত হয়েছিল, তৃতীয় সম্প্রদায় কাদের নিয়ে গঠিত হয়েছিল, বুর্জুয়া শ্রেণী, কৃষক শ্রেণী এবং ভাসমান শ্রেণী। এই শ্রেণীগুলোকে নিয়ে তৃতীয় সম্প্রদায় ফ্রান্সের তৎকালীন সময়ে গঠিত হয়েছিল। এখন যদি আমি বুর্জুয়া শ্রেণী সম্পর্কে বলি, এই বুর্জুয়া শ্রেণী এই বুর্জুয়া শ্রেণী সম্পর্কে যদি বলি, এই বুর্জুয়া শ্রেণী মূলত হচ্ছে, এই বুর্জুয়া শব্দটি ব্যবহার করেছিলেন আসলে কার্ল মার্কস এই সর্বপ্রথম বুর্জুয়া শব্দটি ব্যবহার করেছিলেন। বুর্জুয়া শব্দটি এসেছে একটা আসলে এই ফ্রান্সে ফরাসি শব্দ থেকে এই বুর্জুয়া শব্দটি এসেছে। এই বুর্জুয়া শব্দের অর্থ হচ্ছে পুঁজিপতি। কার্ল মার্কস যে অর্থে এই বুর্জুয়া শব্দটি ব্যবহার করেছেন, এর অর্থ হচ্ছে পুঁজিপতি, অর্থাৎ যারা শিল্প কলকারখানার মালিক বা যারা ব্যবসা বাণিজ্যের মালিক, যারা ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক, তাদেরকে বোঝাতে বুর্জুয়া শ্রেণী শব্দটি ব্যবহার করা হতো। এই বুর্জুয়ারা সাধারণত আবার ফ্রান্সের তৎকালীন সময়ে তিনটি ভাগে বিভক্ত ছিল। পাতি বুর্জুয়া, ধনী বুর্জুয়া এবং মূলধনী বুর্জুয়া। পাতি বুর্জুয়া, ধনী বুর্জুয়া এবং মূলধনী বুর্জুয়া। বুর্জুয়া শ্রেণীকে আবার তৎকালীন সময়ে তিন ধরনের বুর্জুয়া শ্রেণী দেখা যেত। এই পাতি বুর্জুয়ারা ছিল এরা এই পাতি বুর্জুয়ার অন্তর্ভুক্ত যারা ছিল, তারা ছিল শিক্ষক, চিকিৎসক, গবেষক, তারপরে উকিল, এরা ছিল পাতি বুর্জুয়ার অন্তর্ভুক্ত। আর ধনী বুর্জুয়া যারা ছিল, এদের প্রচুর অর্থ সম্পদ ছিল। অভিজাত শ্রেণীর মতো এদের প্রচুর অর্থ সম্পদের মালিক ছিল এরা, কিন্তু বংশগত কারণে বা নিম্ন বংশের কারণে, বংশগত মর্যাদার বৈষম্যের কারণে এরা অভিজাত শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারেনি। কিন্তু এরা অভিজাত শ্রেণীর থেকে কম ছিল না, কোনো অংশেই কম ছিল না। শুধু বলে এখানে এদের পার্থক্য ছিল একটা অভিজাত শ্রেণীর সাথে এই ধনী বুর্জুয়ার, যে এরা আসলে বংশগত দিক থেকে এরা নিম্ন শ্রেণী ছিল। বংশগত বৈষম্য এবং পার্থক্যের কারণে এই ধনী বুর্জুয়ারা অভিজাত শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারত না। এবং মূলধনী বুর্জুয়া, এই মূলধনী বুর্জুয়াদের প্রচুর অর্থের যোগান দিত এই মূলধনী বুর্জুয়ারা আসলে ছিল শিল্প কলকারখানার মালিক, এবং এরাই সাধারণত ব্যাংকের যে অর্থের যোগান এই মূলধনী বুর্জুয়ারাই সরবরাহ করত। এই যোগানটা মূলধনী বুর্জুয়ারাই কি করতো, যোগানটা দিত, অর্থের যোগানটা দিত। তাহলে বন্ধুরা, আমরা এই বুর্জুয়া শ্রেণী সম্পর্কে একটা ধারণা পেলাম। এবার আমরা কৃষক শ্রেণী সম্পর্কে আলোচনা করব। তৎকালীন সময়ে আমরা কৃষক শ্রেণীকে বেশ কয়েকটি ভাগে আমরা দেখতে পাই। কয়েক শ্রেণীর কৃষককে দেখতে পাই। একটা হচ্ছে স্বাধীন কৃষক। স্বাধীন কৃষক, বর্গা চাষী,
খাজনা চাষি, ভূমিদাস। আমরা তৎকালীন সময়ে ফ্রান্সে, বন্ধুরা আমরা তৎকালীন সময়ে ফ্রান্সে আমরা কয়েকটি কৃষক শ্রেণী দেখতে পাই। তাদের মধ্যে ছিল স্বাধীন কৃষক, বর্গা চাষি, খাজনা চাষি এবং ক্ষেত মজুর, ভূমিদাস। এই শ্রেণীর লোকদেরকে আমরা তৎকালীন সময়ে দেখতে পাই, কৃষক শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা দেখতে পাই। স্বাধীন কৃষকদের মধ্যে ছিল যে এদের মধ্যে 4 জনের মধ্যে একজন জমির মালিক ছিল এবং এদের জমির পরিমাণ ছিল 3 ভাগের 1 অংশ এদের জমির পরিমাণ ছিল এবং এরা তাদের জমি থেকে যে ফসল উৎপাদন করত তা দিয়ে কোনো মতো তারা আসলে খেয়ে পড়ে সংসার বাঁচত, তাদের স্ত্রী সন্তান প্রয়োজন নিয়ে তারা কোনো মতো খেয়ে দিয়ে বাঁচত। তারপর বর্গা চাষি, এরা আছে জমিদারের কাছ থেকে কি করত, জমিদারের জমি চাষ করত এবং তারা জমিদারের জমি চাষ করত এবং তাদের মোট উৎপাদিত ফসলের 80 ভাগে এই জমিদারকে প্রদান করতে এবং মাত্র 20 ভাগ উৎপাদিত ফসল দিয়ে তারা তাদের জীবনযাপন পরিচালনা করতে এবং এর ফলে তাদের আসলে যে তাদের এই 20 ভাগ উৎপাদিত ফসল দিয়ে তাদের সংসার চালানোটা আসলে খুবই কষ্টকর হতো। খাজনা চাষি এই বর্গা চাষির মধ্যে ছিল, তারা খাজনা দিয়ে জমিদারদের কাছ থেকে খাজনা দিয়ে তারা কি করত, জমি চাষ করত। তৎকালীন সময়ে ফ্রান্সে খাজনা চাষিরা জমিদারের নিকট বা সামন্ত প্রভুদের কাছ থেকে খাজনার মাধ্যমে জমি চাষ করত এবং এদেরও খুব শোচনীয় অবস্থা ছিল। তারা যে ফসলটি পেত, খাজনা প্রদান উৎপাদিত ফসল থেকে যে মূল্যটি পেত সেখান থেকে তাদের খাজনা দিয়ে খুব সামান্য পরিমাণে অর্থ বাঁচত, যেটা দিয়ে তাদের আসলে সংসার চালানো খুবই কষ্ট হতো। তারপরে হচ্ছে খ্যাত মজুর, এদের কোনো জমি জমা ছিল না। এরা আসলে যখন ফসল বোনা হতো, ফসল কাটা হতো সে সময় তাদেরকে ভূমিহীন খ্যাত মজুর, এরা আসলে তখন পারিশ্রমিকের বিনিময়ে তারা কি করতো, ভূমিতে কাজ করতো, কাজের মাধ্যমে তারা অর্থ উপার্জন করতো। ভূমিদাসদের অবস্থা আসলে খুবই শোচনীয় ছিল, এরা সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে ছিল। এরা আসলে এই ভূমিদাসরা কি বলে, এদের জমি জমাও ছিল না। এরা কি করত, কি বলে, সামন্ত প্রভুদের আসলে দাসে পরিণত হয়েছিল। যে দাস প্রথা যে প্রচলিত ছিল সেরকম এই দাসদের মতো ভূমিদাসদের অবস্থা ছিল। তাদেরকে আসলে করের ভারটা মনে হয় এই ভূমিদাসদের উপরেই বেশি প্রয়োগ করা হয়েছিল, করের ভার। তো এখানে আরেকটি শ্রেণী ছিল প্রান্তিক কৃষক, যার সম্পর্কে যদি বলি, এই প্রান্তিক আরেকটি শ্রেণী আমরা দেখতে পাই কৃষক শ্রেণীর মধ্যে, প্রান্তিক কৃষক। এই প্রান্তিক কৃষক এদের এত সামান্য পরিমাণ জমি ছিল, যেটা দিয়ে এদের নিজস্ব জমি ছিল কিন্তু এদের জমির পরিমাণটা এতই কম ছিল যে জমিতে তারা ফসল উৎপাদন করে তাদের সংসারের ভরণ পোষণ কোনো মতোই করতে পারতো না এই প্রান্তিক কৃষক। তাহলে বন্ধুরা, আমরা ফ্রান্সের সামাজিক অবস্থা এবং সে সময় যে শ্রেণীগুলো অবস্থান করতো এবং তাদের যে এই শ্রেণীগুলো যে সামাজিক অবস্থান সে সম্পর্কে আমরা একটি ধারণা পেলাম। এরপর আমি আলোচনা করব অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। অর্থনৈতিক অবস্থা যদি আলোচনা করি তাহলে যাজক ও অভিজাত শ্রেণী সম্পর্কে একটু বলতে হয় আমাদেরকে। তারপরে তৃতীয় সম্প্রদায়, তারপরে প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, তো বন্ধুরা, অর্থনৈতিক যে অবস্থা ছিল সে সম্পর্কে আলোচনার পূর্বে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি বোর্ডে লিখেছি, যে যাজক এবং অভিজাত শ্রেণী।
সে সময় যাজক এবং অভিজাত শ্রেণীদের উপরে আসলে তৎকালীন সময়ে যাজক এবং অভিজাত শ্রেণীদের উপর কর আরোপ করা হলো, তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে এই যাজক এবং অভিজাত শ্রেণী কি করতো, কর প্রদান করতো না। কিন্তু এর আগে বলেছি তারা কর প্রদান করতো না, কিন্তু আসলে যেগুলো সুযোগ সুবিধা গ্রহণের ক্ষেত্রে তারা কিন্তু ঠিকই তাদের সুযোগ সুবিধাগুলো একচেটিয়া ভাবে গ্রহণ করার সুযোগ পেত। কিন্তু এরা আসলে শাসককেও বা সরকারকেও বা রাজাকেও কোনো তারা পড়ুয়া করতো না, বরং রাজা তাদের দ্বারাই প্রভাবিত হতো। তৃতীয় সম্প্রদায়, এই তৃতীয় সম্প্রদায়ের লোকজনে মূলত কি করতো, করের বোঝা বহন করতো। আসলে কর আরোপ করা হয়েছিল বলা চলে এই তৃতীয় সম্প্রদায়ের লোক, এই তৃতীয় সম্প্রদায়ের লোকে কি করত, কর প্রদান করতো এবং কর আদায়ের ক্ষেত্রে এবং কঠোর ব্যবস্থাও সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান কঠোর ব্যবস্থা গ্রহণ করতেন এবং অত্যাচারও করা হতো এই তৃতীয় সম্প্রদায়ের উপরে। এবং এই তৃতীয় সম্প্রদায়কে সাধারণত রাস্তাঘাট, সেতু মেরামত ইত্যাদি কাজে কিন্তু এই তৃতীয় সম্প্রদায়কে ব্যবহার করা হতো। প্রত্যক্ষ করকে যদি আমরা বলি, তৎকালীন ফ্রান্সে 3 ধরনের কর আমরা দেখতে পাই। একটা হচ্ছে টেইলি, এই টেইলি করটি হচ্ছে সম্পত্তির উপর এর কর প্রদান, সম্পত্তির উপর এই করটি অর্পিত হয় এবং এই কর কোনো যাজক এবং অভিজাত শ্রেণীর উপর এই কর অর্পিত হয়নি। তারপর যদি আমরা বলি ক্যাপিটেশন নামে, আচ্ছা সে সময় তৎকালীন সময়ে ফ্রান্সে যে প্রত্যক্ষ কর প্রচলিত ছিল, এই প্রত্যক্ষ করকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে টেইলি, ক্যাপিটেশন, আরেকটা হচ্ছে ভিটিং এমে। সংক্ষেপে যদি বলি, এই টেইলি ছিল আসলে সম্পত্তির উপর আরোপিত কর এবং ক্যাপিটেশন ছিল আসলে আয়কর এবং ভিটিং এমে ছিল আসলে এই আয়করের মতো একটি কর যেটা ব্যবসা বাণিজ্যের উপরে এই কর প্রদান করা হতো। তারপরে পরোক্ষ কর সম্পর্কে যদি বলি, পরোক্ষ করের মধ্যে ছিল আসলে দলিলপত্র, অর্থাৎ দলিলপত্রের উপর যে কর আরোপ করা হতো সেটি হচ্ছে পরোক্ষ কর হিসেবে বিবেচনা করা হতো। এছাড়া লবণের উপর গাবেলা কর এবং মাদক দ্রব্যের উপর এইডস কর, এই করগুলো আসলে পরোক্ষ কর হিসেবে বিবেচনা করা হতো। এবং ধর্মীয় কর সম্পর্কে যদি বলি, ধর্মীয় কর সে সময় ধর্মীয় কর প্রদান করতে হতো। মোট আয়ের 10 ভাগের 1 ভাগ কি করা হতো, ধর্মীয় প্রতিষ্ঠানে গির্জাতে অবশ্যই দান করতে হতো বা দিতে হতো। এটি ছিল ধর্মীয় কর। এবং সরকারের অমিতব্যয়তা, সরকার আসলে কি ছিল না, তার সম্পর্কে রাজপ্রাসাদের কর্মচারীদের বেতন, রাজপরিবারের খরচ, যুদ্ধ পরিচালনা, সামরিক বাহিনীর বেতন এগুলো পরিশোধ করতে গিয়েই সে রাজকোষ শূন্য হয়ে পড়ে। সরকার কখনো উদ্যোগে নেয়নি যে অর্থনৈতিক অবস্থা উন্নতির জন্য বা উন্নয়নের জন্য সরকার কখনো কোনো পদক্ষেপই নেয়নি সে সময়। এবং তারপরে মুদ্রাস্ফীতি এবং মুদ্রাস্ফীতির যদি বলি, সে সময় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি সম্পর্কে যদি বলি, তো মুদ্রাস্ফীতি সে সময় তৎকালীন সময় অষ্টাদশ শতকে প্রায় 57,000 রূপা এবং 57,000 টন রূপা এবং 1900 টন সোনা আমেরিকা থেকে ইউরোপে আসে এবং এর অধিকাংশ ফ্রান্সে এসে পৌঁছায়। এই সোনা রূপার অধিকাংশ, অনেকটাই অংশ পৌঁছায়, যার ফলে ফ্রান্সে একটা কি দেখা দেয়, মুদ্রাস্ফীতি দেখা দেয় এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে সেখানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেতে থাকে। তো বন্ধুরা, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বললাম এবং এরপর আমি যে রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। ফ্রান্সে যে রাজনৈতিক অবস্থা ছিল, রাজনৈতিক অবস্থা তৎকালীন সময়ে ফ্রান্সের 7শ শতকে সরস লুইস শাসনকর্তার দায়িত্বে নিযুক্ত ছিলেন। তিনি জনগণের মতামতকে অগ্রাহ্য করতেন, তিনি যা মনে করতেন তাই করতেন। তিনি মনে করতেন যে ঈশ্বর কর্তৃক তাকে নিয়োগ করা হয়েছে এবং তিনি বলতেন যে আই এম স্টেট, অর্থাৎ আমি হচ্ছি রাষ্ট্র, অর্থাৎ আমি যা বলি সেটাই আইন। এই কারণে জনগণের থেকে এবং জনগণ এবং সরকারের মধ্যে একটা পার্থক্যের সৃষ্টি হয়, ব্যবধানের সৃষ্টি হয়। ফলে সে সময় রাজনৈতিক অবস্থাটা আসলে খুব শোচনীয় হয়ে পড়ে। তো বন্ধুরা, এই ছিল তৎকালীন সময়ের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা ফরাসি বিপ্লবের পূর্বে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিবে। আজকের মতো আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।